আপনারা শুনছেন ভৌতিক আসর। হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ভৌতিক আসরে। আর আজকে একটি গল্প আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। গল্পটি খুব স্পেশাল। আপনাদের সাথে আমি আছি ইফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন জয়নাল আবেদিন সোহান। তো চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক। আমি একজন অন্ধ ছেলে, আমার নাম জয়। আমি রাস্তাঘাটেই বড় হয়েছি। জন্মগতভাবেই আমি চোখে দেখতে পাই না, তবে এই নিয়ে আমার কোনো আফসোস নেই। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমার বাবাকে আমি সেটা জানি না। জ্ঞান হওয়ার পর আমি বুঝতে পারি আমার মা ছিল একটা পাগল। তার গর্ভেই আমি জন্মগ্রহণ করেছি। একটা সময় মাও আমাকে রেখে মারা যায়। মা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়ি। এখন আমার এই পৃথিবীতে উপরওয়ালা বাদে আর কেউ রইল না। আমার চোখে দৃষ্টি না থাকলেও আল্লাহ পাক আমাকে একটা অদ্ভুত প্রতিভা দান করেছেন। আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। একদিন এক লোক আমাকে একটা বাঁশি কিনে দেয়। সেদিনের পর থেকে আমি এই গ্রামে ও গ্রামে ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে নিজের রোজগার করতে শুরু করি। লোকেরা আমার বাঁশির সুর শুনে আমাকে টাকা উপহার দেয়। আমি সেই টাকা দিয়ে নিজের জীবন পার করছি। রাত হলে আমি কোনো রাস্তার পাশে কিংবা কোনো গাছের নিচে ঘুমিয়ে পড়ি। একদিন আমি সারাদিন বাঁশি বাজানোর পরেও কেউ আমাকে কোনো টাকা দিয়ে সাহায্য করে না। অনেক ক্ষুধা লেগেছিল, ওইদিকে রাত হয়ে আসছে। আমি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ি, কিন্তু গভীর রাতে আমার পেটের ক্ষুধা আরও বাড়তে থাকে। আমি উঠে বসি আর ভাবি হয়তোবা বাঁশি বাজালে পেটের ক্ষুধা চলে যাবে। আমি যে অসহায় ছিলাম, আমি বাঁশি বাজাতে শুরু করি। কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি বুঝতে পারি আমার আশেপাশে হয়তোবা কেউ এসে বসেছে। আমি তখন তাকে উদ্দেশ্য করে বলি, সারাদিন কিছু খাইনি, অনেক ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? আমি আপনাকে সারাদিন বাঁশি বাজিয়ে শোনাবো, কিন্তু এখন কিছু কিনে দেন। তখন আমি শুনতে পাই একটি মেয়ে আমার সাথে কথা বলছে। সে মেয়েটি আমাকে বলছে, আপনি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারেন। ঠিক আছে, আপনার তো ক্ষুধা লেগেছে তাই না? আপনি কি খাবেন বলেন, আমি এখনই আপনার জন্য নিয়ে আসছি। আমার অনেক দিনের ইচ্ছা জানেন, পেট ভরে পোলাও, মাংস, কোরমা এগুলো খাবো। অনেক বছর আগে এক ভালো লোক তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল আমাকে, সেখানে এগুলো খেয়েছিলাম। সেদিনের পর থেকে আর কখনো কোথাও খাওয়া হয়নি। যদি সম্ভব হয় আমি তো সেগুলোই খেতে চাইব, কিন্তু এখন তো এত কিছু আপনি কোথায় পাবেন? সামান্য কিছু রুটি কলে এগুলো দেন, এনে দেন। আগে আমি কিছু খেয়ে নিই, অনেক ক্ষুধা লেগেছে, বিশ্বাস করেন। মেয়েটি বলে, তুমি যা যা খেতে চেয়েছো সব কিছু নিয়ে আসবো, তুমি শুধু একটু অপেক্ষা করো। 2 মিনিট পর মেয়েটি আমাকে বলে, কি কোনো ঘ্রাণ পাচ্ছ? আমি বুঝতে পারি আমার সামনে পোলাও, মাংস, কোরমা এগুলো রাখা। সেগুলোর ঘ্রাণ আমি নাকে পাচ্ছি। আপনি এত রাতে এগুলো কোথায় পেলেন? তখন সেই মেয়েটি আমাকে বলে, তোমার হাতের কাছে আমি এগুলো এনেছি, তুমি দেখো। আমি তখন মাটিতে হাত দিয়ে দেখি আসলেই তো আমার সামনে এগুলো রাখা। তখন মেয়েটি বলে, তুমি আস্তে আস্তে খাও, আমি তোমার পাশে বসে আছি, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে। আমি পাগলের মতো সেগুলো খাচ্ছিলাম। খাওয়া শেষে আমি সেই মেয়েটিকে বলি, অনেক ধন্যবাদ। মেয়েটি আমাকে বলে, তুমি খুব সুন্দর করে বাঁশি বাজাও। আমি পথ ধরে যাচ্ছিলাম, তোমার বাঁশির সুরে না এসে পারলাম না। এত সুন্দর বাঁশি বাজানো কোথা থেকে শিখলে? আমি তখন মেয়েটিকে বলি, আসলে আমি তো চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক আমাকে এই প্রতিভাটা দান করেছেন, আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। মেয়েটি তখন বলে, আমি প্রতিদিন তোমার কাছে আসবো তোমার বাঁশির সুর শোনার জন্য। মেয়েটি আমার থেকে চলে যায় বিদায় নিয়ে। মেয়েটি চলে যাবার পর আমি ভাবছিলাম যে এত রাতে এই মেয়ে পোলাও, মাংস কোথায় পেল? সে কোনো সাধারণ মানুষ হতেই পারে না। কিন্তু তখন পেটে এত ক্ষুধা ছিল যে আমার এই কথাটা মাথায় ছিল না। তার পরের দিন আমি রাতে ঘুমিয়েছিলাম। সেদিনও সেই মেয়েটি আমার গাছের কাছে আসে আর আমার থেকে এসে বলে, কি হলো, ঘুমিয়ে গেলে? আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে না? আমি ঘুম থেকে জেগে উঠে আমি বলি, আপনি কে? আপনি রাত হলে আমার কাছ থেকে কোথা থেকে আসছেন? তুমি না বললে তুমি অন্ধ, তাহলে তুমি কি করে বুঝতে পারলে এখন রাত হয়ে গেছে? আমি তখন বলি, দেখুন আমি জন্মগতভাবে অন্ধ। ছোট থেকে অন্ধ থাকার কারণে আমি এখন বুঝতে পারি কখন রাত হয়েছে, কখন দিন হয়েছে। যখন সকাল হয় তখন চারিপাশে মানুষের শব্দ, গাড়ির শব্দ আমার কানে আসে। আমি অন্ধ হতে পারি কিন্তু বোবা না। আমি বুঝতে পারি যে রাত হয়ে গেছে, কারণ চারিপাশে সব কিছু থমকে যায়, একেবারে চুপচাপ। তখনই আপনি আসেন, তার মানে আপনি রাতের বেলা আসেন। আসলে আপনি কে? দেখুন, আমি বুঝতে পারছি আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি যে একটা জিন জাতি।
সেদিন বলার সাথে সাথেই তো আপনি এতগুলো খাবার কোথা থেকে নিয়ে এলেন? দেখুন, আপনি যদি আমাকে মারতে চান তাহলে মেরে ফেলেন। এমনিতেও এই পৃথিবীর বুকে বাঁচার জন্য আমার আর কোনো ইচ্ছা নেই। এখন মনে হয় মরে গেলেই বোধহয় ভালো হবে। মেয়েটি তখন বলে, আমি আপনাকে কেন মারতে যাব? আসলে আমি একটা পরী। আপনি ঠিকই ধরেছেন, আমি কোনো মানুষ না। আমি সেদিন এই পথ ধরে যাচ্ছিলাম, আপনি বাঁশি বাজাচ্ছিলেন এই গাছের নিচে বসে। আমি আপনার কাছে এসে বসি, এত সুন্দর করে আপনি বাঁশি বাজান যে আপনার বাঁশির সুরে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি হচ্ছি সম্রাট আজরাইল খানের একমাত্র কন্যা, আমার নাম ময়না পরী। আমি তখন সেই মেয়েটিকে বলি, আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো মানুষ না, আপনি একটা জিন বা পরী হবেন, কিন্তু এই বনে আপনি যে কোনো জিন সম্রাটের মেয়ে হবেন এটা আমি ধারণাও করতে পারিনি। তখন সেই পরীটি আমাকে বলে, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি প্রতি রাতে আপনার কাছে আসতে চাই। আপনি বাঁশি বাজাবেন, আমি আপনার পাশে বসে বসে বাঁশি বাজানো শুনবো। যাওয়ার সময় আপনি যেটা চাইবেন আমি আপনাকে দিয়ে যাব। আমি তখন সেই পরীটাকে বলি, আমি তো চোখে দেখতে পাই না, আমার কাছে ধন সম্পদ এগুলো সব কিছু বৃথা, এগুলো দিয়ে আমি কি করব? তখন সেই পরীটা আমাকে বলে, আপনি চাইলে কিন্তু আপনার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে আনতে পারি আমি। আমি বললাম, সত্যি আপনি কি পারবেন? আসলে আমি পারবো না, তবে আমার বাবা অবশ্যই পারবে। আপনি আমার সাথে যাবেন, চলেন আমি আপনাকে আমাদের পরিস্থানে নিয়ে যাই। পরিস্থানে আমার বাবা আপনার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারবে ইনশাল্লাহ। যাবেন? আমি তখন বলি, পরিস্থান? সেটা আবার কোথায়? পরিস্থান হচ্ছে আমাদের দেশ, যেখানে আমার মতো আরো অসংখ্য জিন পরী বসবাস করে। আমি বলি, দেখুন, এমনিতেও জীবনের কোনো মায়া নেই, আপনি যদি আমার চোখের আলো ফিরে দিতে পারেন তাহলে আমাকে নিয়ে যান। আমি তার হাত ধরে উঠে দাঁড়াই। মেয়েটি আমাকে বলে, আমার হাত দুটো শক্ত করে ধরেন, যাই হোক না কেন আমার হাত ছাড়বেন না। আমি যখন ছাড়তে বলবো তখনই আমার হাত ছেড়ে দেবেন। আমি বলি, ঠিক আছে। মেয়েটির হাত আমি শক্ত করে ধরি। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি হয়তোবা মেয়েটি আমাকে নিয়ে আকাশে উঠছে, কারণ আমি আমার পায়ের নিচে কোনো মাটির অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলে, আমরা চলে এসেছি, এটা আমাদের পরিস্থান, আসুন আমার সাথে আসুন। আমি সেই পরীটাকে বলি, আচ্ছা আপনাদের এই পরিস্থান অনেক সুন্দর তাই না? মেয়েটি বলে, হ্যাঁ অনেক সুন্দর। আপনি যদি চোখে দেখতে পারতেন তাহলে দেখতেন কত সুন্দর আমাদের এই পরিস্থান। আমাদের এই পরীদের দেশে সবকিছু আপনাদের পৃথিবী থেকে অনেক বেশি সুন্দর। আমি তখন বলি, আমি তো আমাদের পৃথিবীতেই দেখতে পারলাম না, আমি যে জন্ম থেকে অন্ধ। ময়নাপরী আমাকে বলে, আপনি জানেন আপনি দেখতে কত সুন্দর? আমি বলি, কি করে জানবো, আমি তো কখনো নিজেকে দেখিনি আয়নাতে। মেয়েটি বলে, আমি তো আপনাকে দেখেছি, আপনার মুখে একটা অদ্ভুত মায়া আছে, যে মায়াটা আমাকে টানে আপনার কাছে আসার জন্য। কিছুক্ষণ পর সে আমাকে বলে, আমরা চলে এসেছি, আমাদের সামনে আমাদের প্রাসাদ, এই প্রাসাদের ভেতরেই আমার বাবা আছে, আপনি আমার সাথে আসুন। মেয়েটি আমাকে নিয়ে তাদের প্রাসাদের ভেতরে ঝোঁকে, তারপর আমাকে বলে, এই কক্ষে আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসি। কিছুক্ষণ পর একজন লোক সেই কক্ষে প্রবেশ করে আর মোটা কণ্ঠে আমাকে বলে, আসসালামু আলাইকুম, বাবা কেমন আছো? এখানে আপনার অনুরোধ অনুযায়ী ময়নাপরী শব্দটিকে ময়নাপরী দিয়ে প্রতিস্থাপন করে গল্পটি আবারও শুরু করছি আমি। কিছুক্ষণ পর একজন লোক সে কক্ষে প্রবেশ করে আর মোটা কণ্ঠে আমাকে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? জি ভালো আছি। তখন সে বলে, আমি হচ্ছি সম্রাট আজরাইল খান, সে তোমার কথা বলেছে, তুমি নাকি অনেক ভালো, তোমার মনটা অনেক ভালো, তুমি জন্মগতভাবেই অন্ধ, তুমি অনেক কষ্টে আছো। হ্যাঁ, অনেক কষ্টে আছি। আল্লাহ পাক আমাকে এইভাবেই সৃষ্টি করেছে। আপনার মেয়ে আমাকে বলেছে আপনি চাইলে আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারেন। আসলে কি সম্ভব? আপনি কি পারবেন আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিতে? তখন ময়নাপরীর বাবা আজরাইল খান আমাকে বলে, ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হয় তাহলে আমি পারবো। এই বলে দুইটা ঠান্ডা হাত আমার চোখে স্পর্শ করে আর বলে, চোখ দুটো বন্ধ করো, যখন আমি বলবো চোখ খুলতে তখনই তুমি তোমার চোখ খুলবে। আমি বলি, ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর সে বলে, এইবার তুমি তোমার চোখ দুটো আস্তে আস্তে করে খোলো। আমি তার কথা মতো আমার চোখ দুটো আস্তে আস্তে করে খুলি। আমি দেখতে পাই আমার সামনে এখন অনেক লম্বা একজন লোক দাঁড়ানো, সাধারণ মানুষের থেকে দ্বিগুণ লম্বা, একটা সাদা জোব্বা পরা, তার মুখে একটা মায়াবী হাসি দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। লোকটার বয়স অনেক হয়েছে, কারণ তার দাড়িগুলো পেকে গেছে। সে আমাকে বলে, আমি হচ্ছি আজরাইল খান, আমি চোখে দেখতে পারছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তার উসিলায় আমার চোখের আলো ফিরিয়ে দিলে আমাকে। তখন সে বলে, শুধু আল্লাহকে আর আমাকে ধন্যবাদ দিলে হবে? যার কারণে তুমি এখানে আসতে পেরেছ তাকে তো ধন্যবাদ দিলে না? আমি তখন পেছনের দিকে তাকাই,
আমি দেখি আমার সামনে ময়নাপুরী দাঁড়িয়ে আছে। ময়নাপুরী সাদা একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে বলি, মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দর। ময়নাপুরী বলে, শুধু আমি না, আপনিও দেখতে অনেক সুন্দর। সে তখন আমাকে নিয়ে যায় তার ঘরের একটি দেয়ালের আয়নার কাছে আর আমাকে বলে, এ দেখুন, আপনিও দেখতে কতটা সুন্দর। আমি আয়নাতে আমার প্রতিচ্ছবি দেখতে পাই। আমি যে কি ভালো লাগছিল আমার, আমি তো ভাবতেই পারছি না যে আমি চোখে দেখতে পারছি। ময়নাপুর আমাকে বলে, চলুন, আপনি না বলেছিলেন যে আমাদের দেশটা কত সুন্দর, আপনি দেখলে কত ভালো হতো। আসুন, আমার সাথে আসুন, আমি আপনাকে একটা আমার দেশটা ঘুরিয়ে দেখাই। আমি তখন ময়নাপুরীর সাথে তাদের পরিস্থান ঘুরতে বের হই। আমি দেখি খুবই সুন্দর এই জায়গাটি, তবে আমাদের পায়ের নিচে কোনো মাটির অংশ নেই, যেন একটা সাদা ধোয়া। আমি তখন ময়নাপুরীকে বলি, এটা কি আকাশের উপরে? হ্যাঁ, এটা আসলে আকাশেই। আমাদের জগৎটা আপনাদের জগৎ থেকে ভিন্ন হয়ে থাকে। আমি তখন ময়নাপুরীর বাবার কাছে যাই আর তাকে ধন্যবাদ দিয়ে বলি, আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। তখন সে বলে, আমার খুব ভালো লাগছে যে আমি কারোর সাহায্য করতে পেরেছি। দেখো বাবা, আমি এখানকার সম্রাট, তবে আমি সকল মানুষদেরকেও সম্মান করি, অনেক সম্মান করি। মানুষদের ভিতর অনেক খারাপ মানুষ আছে যারা কিনা জিনপরিদের বন্দি করে কালো জাদু আর অনেক খারাপ খারাপ কাজ করিয়ে থাকে। আমি সেসব মানুষদের অনেক ঘৃণা করি, কিন্তু তোমার মতো মানুষদের আমি সবসময় সাহায্য করতে চাই। আমারও অনেক ভালো লেগেছে তোমাকে সাহায্য করতে পেরে, তুমি আবার আসবে। আর ময়নাপুরী আমাকে বলেছে, তোমরা একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে পারো। সে তোমার বন্ধু হতে চায়। আমার এতে কোনো আপত্তি নেই। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েটি যখন তোমার কাছে আসবে তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবে। আমি বলি, ঠিক আছে। আসলে ময়নাপুরী না থাকলে আমি চোখে দেখতে পারতাম না। আমি ময়নাপুরীকে নিজের কাছের বন্ধু বানাবো। আমার এই পৃথিবীতে আপন বলতে তো কেউ নেই। ছিল একজন মা, সেও মারা গেছে, কিন্তু এখন থেকে আপনি আমার বাবার মতো। আপনি আর ময়নাপুরী হচ্ছেন এই পৃথিবীর বুকে আমার আপন মানুষ। তাছাড়া আমার আর কেউ নেই। ময়নাপুরী আমার কাছে এসে বলে, তোমার কি কথা বলছো? আমি বলি, না, কিছু না। তুমি নাকি আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে দেবে, চলো আমার পৃথিবীতে নিয়ে চলো। আমি তার বাবা আজরাইল খানকে একটা সালাম দিয়ে তার থেকে বিদায় নিয়ে ময়নাপুরীর সাথে বের হয়ে যাই। ময়নাপুরী আমাকে আমার পৃথিবীতে নিয়ে আসে। পৃথিবীতে আসার পর ময়নাপুরী আমাকে বলে, এখন তো তুমি চোখে দেখতে পারছো, তোমার আর বাঁশি বাজিয়ে সাহায্য চাওয়ার দরকার নেই। তুমি কি করবে? আমি বলি, আমি কি করব এখনো বুঝতে পারছি না। আসলে আমার ধরতে গেলে পৃথিবীর বুকে নতুন করে জন্ম হয়েছে। আমি চোখে দেখতে পারছি এখন, তবে আমি যখন এখন চোখে দেখতে পারছি আমি কোনো কাজ করে খেতে চাইব। তখন ময়নাপুরী বলে, তুমি একটা ব্যবসা করতে পারো। আমি তোমার জন্য এই ফাঁকা জায়গায় একটা দোকান তৈরি করে দিচ্ছি, মিষ্টির দোকান। তুমি মিষ্টি, তারপরে বিভিন্ন ধরনের জিলাপি এগুলো তৈরি করবে। এগুলো তৈরি করে তুমি অন্যান্য মানুষদের কাছে বিক্রি করবে। আমি তোমাকে একটা জাদুর পাতিল দিচ্ছি। সে পাতিলটা যখন তুমি চুলার উপর বসাবে তখন তুমি যেটা মনে মনে ভাববে সেটাই সেখানে রান্না হয়ে তৈরি হয়ে যাবে। কিন্তু এটা তুমি গোপনে করবে, যেন অন্য কোনো মানুষ এটা সম্পর্কে না জানতে পারে, তাহলে তোমার ক্ষতি করতে চাইবে। আমি বলি, ঠিক আছে। আমি ময়নাপুরীকে বলি, কিন্তু আমি তো মিষ্টি বানাতে পারি না। ময়নাপুরী আমাকে বলে, আমি তোমাকে একটা জাদুর হাঁড়ি উপহার দিচ্ছি। সে হাঁড়িটা যখন তুমি চুলার উপর বসাবে মনে মনে যা ভাববে সেটাই তৈরি হয়ে যাবে। ময়নাপুরী তখন তার শক্তির মাধ্যমে রাস্তার পাশে সেই ফাঁকা জায়গাটাতে অনেক বড় একটা সুন্দর করে দোকান তৈরি করে দেয় আমাকে, আর সেই জাদুর হাঁড়িটা আমাকে উপহার দেয়। ময়নাপুরী বলে, এখন আমাকে ফিরতে হবে, কিন্তু আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসবো। ভয় পেও না, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে ময়নাপুরী আমার থেকে বিদায় নিয়ে আবারও তাদের দেশে চলে যায়। আশেপাশের গ্রামবাসীরা সকাল হতেই আমার কাছে এসে জানতে চায়, এখানে তো কোনো দোকান ছিল না, এই দোকানটা কি করে তৈরি হলো? আমি তখন তাদের বলি, গতকাল রাতে আমি এই দোকানটা তৈরি করেছি। এ নিন আমার নতুন দোকানের মিষ্টি খান, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তখন আমি গ্রামবাসী সকলকে মিষ্টি মুখ করাই। সবাই আমার দোকানের মিষ্টি খেয়ে বলে, এত সুস্বাদু মিষ্টি এর আগে নাকি তারা কখনো খায়নি। আমি সবাইকে বলি, এখন থেকে আপনাদের গ্রামে কারোর বিয়ে হলে আমার থেকে মিষ্টি নিয়ে যাবেন দয়া করে। আশেপাশে আমার মিষ্টির নাম ডাক ছড়িয়ে পড়ে, কারণ আমার মিষ্টি ছিল খুবই সুস্বাদু, যে কারণে মিষ্টিগুলো তৈরি করতাম জাদুর সেই হাড়ির মাধ্যমে। এই কারণে বোধহয় আমার মিষ্টিগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হতো। আশেপাশে বেশ কিছু গ্রামবাসী সবসময় আমার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যেত। এভাবেই আমার নাম ডাক চারিপাশে ছড়িয়ে পড়ে। এখন আমার দোকানটা খুব ভালো করেই চলছে। মাঝে মাঝে গভীর রাতে ময়নাপুরী আমার সাথে দেখা করতে আসে। আমি রাত হলে আমার দোকানের মাঝেই ঘুমাতাম। তেমনি একদিন রাতে দোকানের ভিতরে আমি ঘুমিয়েছিলাম।
মাঝরাতের কেউ একজন আমার দোকানের বাইরে থেকে আমার নাম ধরে ডাকছে, জয়বাবু, এই যে জয়বাবু, আমার না কিছু মিষ্টি দরকার, দোকানটা একটু খুলবেন? আমি বুঝতে পারি কণ্ঠটা শুনলে সে লোকটা খুবই বয়স্ক, কারণ তার কণ্ঠটা খুবই বয়স্ক লোকদের মতো শোনাচ্ছিল। আমি দোকানের ভেতর থেকে বলে, এখন তো মিষ্টি নেই, আমি দিন হলে মিষ্টি তৈরি করব, আপনি দয়া করে সকালে আসুন। লোকটি আমাকে বলে, আমি যে সকালে আসতে পারবো না, কারণ দিনের আলোতে আমি বের হতে পারি না, আপনি এখনই মিষ্টিগুলো তৈরি করে দেন না। আমি বলি, আপনার কতটুকু মিষ্টি লাগবে? কিছু মিষ্টি আছে, দেখি সেখান থেকে দিয়ে দিই। তখন সেই লোকটা আমাকে বলে, আমার 200 কেজি মিষ্টি লাগবে। এটা শুনে আমি তখন বলি, এতগুলো মিষ্টি, এত গভীর রাতে আমি এতগুলো মিষ্টি কী করে বানাতে পারবো? আপনি কাল আসুন। তখন সে লোকটি বলে, কেন? আপনার কাছে তো জাদুর হাঁড়িটা আছে, সে হাঁড়িতে করে আমাকে মিষ্টিগুলো বানিয়ে দেন না, খুব দরকার, কারণ আগামীকালই তো আমার মেয়ের বিয়ে, আজ রাতে আমার মিষ্টিগুলো লাগবে। আমি লোকটার মুখে সেই জাদুর হাঁড়ির কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ আমি তো কাউকে বলিনি সেই জাদুর হাঁড়ির কথা। তাহলে এই লোকটা কি করে জানতে পারলো আমার কাছে যে একটা জাদুর হাঁড়ি আছে? আমি তখন সেই লোকটাকে বলি, এই, আপনি কে বলুন তো, আপনি কিভাবে জানলেন যে আমার কাছে একটা জাদুর হাঁড়ি আছে? তখন সেই লোকটা বলে, আমি সব কিছু জানি, আপনাকে যে এই হাঁড়িটা উপহার দিয়েছি সেই ময়নাপুরীকে আমি খুব ভালো করে চিনি, আর তারা বাবা মহারাজ আজহার খানকে আমি খুব ভালোভাবে চিনি, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদেরকেও আমি আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছি, দয়া করে এখন তো দোকানটা খুলুন। আমি আমার দোকানের ঝাপটা খুলে দিই আর দেখতে পাই একটা বয়স্ক লোক ঠিকভাবে দাঁড়াতেও পারছে না, লাঠির উপর ভর দিয়ে বুজো হয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলে, আমাকে মিষ্টিগুলো দিয়ে দিন, অনেক দরকার, আমি তার বিনিময়ে আপনাকে অনেকগুলো টাকা দেব, কিন্তু যে করে হোক মিষ্টিগুলো আমার লাগবেই, কাল রাতে তো আমার মেয়ের বিয়ে। আমি তখন বলি, আপনি ভেতরে এসে বসুন। সে ভেতরে এসে বসলো। আমি তখন তাকে প্রশ্ন করি, আসলে আপনি কি বলুন তো, আমার মনে হচ্ছে আপনি কোনো মানুষ না। তখন সে বৃদ্ধ লোকটি বলে, তুমি ঠিকই ধরেছ বাবা, আমি কোনো মানুষ না, আমি একজন জিন, আমার নাম আজিজ, আমি আমার মেয়ের বিয়ের জন্য তোমার কাছ থেকে মিষ্টি নিতে এসেছি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বলি, আচ্ছা ঠিক আছে চাচা, আপনি এখানে বসেন, আমি এখনই আপনার মিষ্টিগুলো তৈরি করে দিচ্ছি। এরপর আমি মিষ্টি তৈরি করার জন্য সেই জাদুর হাঁড়িটা আবারও চুলার উপরে তুলি। চুলার উপর উঠিয়ে আমি মনে মনে মিষ্টির কথা ভাবছিলাম, মুহূর্তেই 40 কেজি মিষ্টি সেখানে উদয় হয়। এভাবেই 200 কেজি মিষ্টি হয়। আমি মিষ্টিগুলো প্যাকেট করে চাচাকে বলি, এই ধরুন আপনার মিষ্টি তৈরি হয়ে গেছে। চাচা তখন তার পাঞ্জাবির পকেট থেকে অনেকগুলো টাকা বের করে আমার হাতে তুলে দেয় আর বলে, এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি বলি, না চাচা, আমি টাকাগুলো নিতে পারবো না। সে বলে, কেন নিতে পারবে না? আমি বলি, দেখুন, আপনি যেহেতু মহারাজ আজরাইল খানকে চেনেন, ময়নাপুরীকে খুব ভালো করে চেনেন, তাই আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারছি না, কারণ এখন আমার যে অবস্থান সব কিছু তাদের জন্য। আর আপনি তো বললেন আপনার মেয়ের বিয়ে, মনে করেন তার একটি ভাই তাকে বিয়ের উপহার দিল, এই মিষ্টিগুলো আপনি নিয়ে যান। তখন সেই জিন চাচা আমাকে বলে, আমি তোমার উপহার নিতে পারি, কিন্তু আগামীকাল রাতে তোমাকেও আমার মেয়ের বিয়েতে উপস্থিত হতে হবে। আমি তোমাকে নিমন্ত্রণ করছি, কিন্তু তুমি আসবে কিন্তু। আমি বলি, চাচা, কিন্তু আমি তো কোনো জিন না, আমি কিভাবে আপনাদের জিনপরিদের বিয়েতে আসতে পারি? আমি যে একটা সাধারণ মানুষ। তখন সে চাচা আমাকে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে ময়নাপুরী এসে নিয়ে যাবে, আমি তোমার অপেক্ষায় থাকবো, তোমাকে কিন্তু আসতে হবে বাবা। এটা বলে সে তার জাদুর মাধ্যমে সেই সবগুলো মিষ্টি বাতাসে উঠতে উঠতে আমার দোকানের বাইরে চলে এলো আর হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলে গেল। আমি আমার দোকানের ভেতরে এসে আবারও দোকানটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন রাতে আমার সাথে ময়নাপুরী দেখা করতে আসে। আমি দেখতে পাই ময়নাপুরী খুব সুন্দর করে হলুদ রঙের একটা শাড়ি পরে এসেছে, তাকে দেখতে আজকে অসম্ভব সুন্দর লাগছে। সে আমাকে বলে, আমি শুনেছি আপনাকে নাকি চাচাজান নিমন্ত্রণ করেছেন তার মেয়ের বিয়েতে, কি হলো, আপনি যাবেন না? আমি বলি, দেখুন, আমি তো আপনাদের মতো জিনবা পড়ি না, আমি কিভাবে সেই বিয়েতে যাব? আমার কি সেখানে যাওয়াটা ঠিক হবে? তখন ময়নাপুরী বলে, দেখুন চাচা আপনাকে অনেক বড় মুখ করে নিমন্ত্রণ করেছে, এখন যদি আপনি না যান তাহলে সে খুবই রাগ করবে, সেখানে আপনাকে কেউ কিছু বলবে না, আপনি আমার সাথে থাকবেন। আমি বলি, ঠিক আছে, তাহলে যাওয়া যায়। ময়নাপুরী তার পেছনে একটা শপিং ব্যাগ আমার হাতে তুলে দেওয়ার বলে, এই ধরুন, এই ব্যাগটা আপনি আপনার কাছে রাখুন। এই ব্যাগের ভিতরে একটা হলুদ রঙের পাঞ্জাবি, একটা সাদা পায়জামা আর একজোড়া জুতো আছে, এগুলো পরে আপনি রেডি হয়ে নিন। আমি তখন তার হাত থেকে সেই ব্যাগটা নিয়ে আমার দোকানের আরেকটি পাশে গিয়ে সেগুলো পরে ফেলি। আমি রেডি হয়ে ময়নাপুরীর সাথে বের হয়ে যাই। সে আমাকে নিয়ে আমাদের গ্রাম পেরিয়ে আরেকটা গ্রামের অনেক বড় একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করে। আমি তখন বলি, আমরা এখানে কেন এলাম? এখানে তো গভীর জঙ্গল, এদিকে কোনো বাড়িঘরও নেই। তখন ময়নাপুরী বলে, ভয় পাচ্ছেন বোধহয়, আমি তো আপনার সাথে আছি, তাছাড়া আমাদের বিয়ে কি মানুষজনের সামনে হবে নাকি?
আমরা এমন একটি স্থানে বেছে নেই যেখানে সচরাচর কোনো মানুষ যাওয়া আসা করে না। আপনি আসুন তো। হাঁটতে হাঁটতে আমরা সেই জঙ্গলের ভিতরে অনেক বড় একটা বাঁশ বাগানের সামনে এসে দাঁড়াই। আমি ময়নাপুরীকে বলি, আমরা এখানে এসে দাঁড়ালাম কেন? ময়নাপুরী বলে, এখানেই তো বিয়ের আয়োজন করা হয়েছে। আমি বলি, আপনি কি আমার সাথে কোনোভাবে মজা করছেন? চারিপাশে এত অন্ধকার, কোথাও দেখলে আপনার বিয়ের আয়োজন করেছেন? ময়নাপুরী বলে, আপনি আমার সাথে আসুন তো। সে আমাকে নিয়ে সেই বাঁশবাগানের ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার পর আমি দেখি চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি ময়নাপুরীকে বলি, কই, কোথাও তো কোনো বিয়ের আয়োজন দেখছি না, কোথায় বিয়ে? ময়নাপুরী বলে, আগে তো আসুন, তারপর দেখুন। সে আমাকে নিয়ে দুইটি বাঁশের মাঝখানে এসে দাঁড়ায়। সেই দুইটি বাঁশ অনেক উঁচুতে উঠে গেছে, আর বাঁশের মাঝখান দিয়ে কিছু সিঁড়ির মতো দেয়া। ময়নাপুরী আমাকে বলে, এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। আমি ময়নাপুরীর কথা মতো সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসি। সিঁড়ির একেবারে শেষ অংশে আসার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ বাঁশবাগানের বাঁশের উপরে অনেক সুন্দরভাবে একটি বিয়ের আয়োজন করা হয়েছে। চারিপাশে অনেক আলো জ্বলছে, অনেক মানুষের ভিড়, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আরও অনেক কিছু। আমি তো এগুলো দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম। ময়নাপুরী আমাকে বলে, দেখলেন তো, আমি তো বলেছিলাম এখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। আপনি তো আমার কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিলেন না, এখন নিজে চোখেই দেখেন। আমাদেরকে দেখে সেই জিন চাচা আমাদের দিকে এগিয়ে আসে। সে আমার কাছে এসে বলে, বাবা জয়, তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি তো ভাবতে পারছি না তুমি এখানে এসেছো। যাই হোক, আসো, তোমাকে স্বাগতম। আমি তখন ময়নাপুরীর সাথে সামনের দিকে আগাই। আমি দেখি এখানে যতগুলো ছেলে জিন ছিল তারা সবাই হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে আছে, আর যতগুলো মেয়ে পরি ছিল তারা সবাই হলুদ রঙের শাড়ি পরে আছে, যেমনটা আমি আর ময়নাপুরী এখন পরে আছি। আমি ময়নাপুরীকে বলি, আচ্ছা, আপনাদের বিয়েতে কি সবাই একই রঙের পোশাক পরে থাকে নাকি? ময়নাপুরী বলে, হ্যাঁ, ঠিকই ধরেছেন, শুধু নতুন বধূ আর নতুন জামাই বাদে তাদের দুজন বাদে সবাই একই রঙের পোশাক পরে। আমি বললাম, আচ্ছা, এখন বুঝতে পারলাম। ময়নাপুরী আর আমি এই দুইটি চেয়ারের উপরে এসে বসি। আমি দেখতে পাই আমাদের সামনে অনেক বড় একটা বিয়ের মঞ্চ। দুই পাশে দুইটি সাদা পর্দা টানা। পর্দার এক পাশে নতুন বউ বসে আছে, আর নতুন বউয়ের সাথে তার সকল পরী বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আর পর্দার আরেক পাশে নতুন জামাই বসে আছে সাদা পাঞ্জাবি পরে, আর তার সাথে তার সকল জিন বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর মাঝখানে মেয়ের বাবা আর ছেলের বাবা, আর তাদের মাঝখানে বসে আছে একজন ইমাম সাহেব, যে কিনা এই বিয়েটি পড়াবে। কিছুক্ষণ পর বিয়ের আয়োজন শুরু করা হয়। বিয়ে পড়ানোর শেষে আমরা সকলে মোনাজাতে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা প্রার্থনা করি। বিয়ে শেষ হওয়ার পর থেকেই আমরা খাওয়া দাওয়া করার জন্য খাবার টেবিলে এসে বসি। আমি আর ময়নাপুরী দেখতে পাই অনেক কিছুর আয়োজন করা হয়েছে। তাদের ভেতরে অনেক মিষ্টিও ছিল। ময়নাপুরী আমাকে বলে, এই মিষ্টিগুলো আপনিই তৈরি করেছেন। সকল জিনপুরীরা আমার বানানো মিষ্টিকে খুবই প্রশংসা করছিল। সবাই বলছিল আমি নাকি খুব সুস্বাদু মিষ্টি তৈরি করেছি। আমি তখন ময়নাপুরী বলি, তারা সবাই তো আমার প্রশংসা করছে, কিন্তু এই মিষ্টিগুলো তো আমি তৈরি করিনি। সে জাদুর হাড়িতেই তো মিষ্টিগুলো তৈরি করতে পেরেছে। ময়নাপুরী বলে, দেখুন, শুধু জাদুতেই সবকিছু হয় না, আপনার মনের ইচ্ছাটাও সবকিছু। আপনি এই মিষ্টির মাঝে আপনার ভালোবাসা, আপনার পরিশ্রম সবকিছু লাগিয়েছেন, তাই এই মিষ্টিগুলো এত সুস্বাদু হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই চাচার কাছে যাই। চাচা ময়নাপুরীকে বলে, কি হলো মা, তোমার বাবা মহারাজ কেন এলো না? ময়নাপুরী বলে, বাবা আসতে পারেনি, হঠাৎ করে তার শরীরটা খারাপ হয়ে গেছে, তাই সে আসতে পারেনি, আমি এসেছি। কিছু মনে করবেন না চাচা। চাচা বলে, ঠিক আছে, সমস্যা নেই, মহারাজকে বলো আমি তাকে স্মরণ করেছিলাম। আমি আর ময়নাপুরী বিয়ের শেষে আবারও সেই বাঁশের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। তারপর সেই ছোট্ট জঙ্গলটা হাত ধরে হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাই আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে দুইটি কালো ছায়া। আমি তাদেরকে পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম বাতাসের সাথে তারা মিশে আছে। আমি তাদের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, তারা কান্না করছিল। ঠিক তখনই মায়াপুরী তাদেরকে বলে, তাদেরকে আমি পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না। ঠিক তখনই মায়াপুরী তাদেরকে বলে, কালাম সালাম, তোমরা এখানে কি করছো? তোমরা তো আমার বাবার দেহরক্ষী, তোমরা সবসময় আমার বাবাকে পাহারা দিয়ে রাখো, তোমরা কেন এখানে এসেছো? তখন আমি দেখি কালো ছায়াগুলো কান্না থামিয়ে ময়নাপুরীকে বলে, রাজকন্যা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। ময়নাপুরী বলে, কি হয়েছে? আমার বাবা ঠিক আছে তো? রাজকন্যা, আপনি যখন পরিস্থান থেকে এখানে এলেন ঠিক তার কিছুক্ষণ পরেই কিছু খারাপ জিন আমাদের এলাকায় যুদ্ধ ঘোষণা করে। মহারাজ অনেক অসুস্থ ছিলেন, তাই সে যুদ্ধে আমরা হেরে যাই। কিন্তু মহারাজ আমাকে বলেন, তোমরা এখনই পালিয়ে যাও আর রাজকন্যাকে গিয়ে সবকিছু খুলে বলো। তখন ময়নাপুরী সেই দুটো কালো ছায়াকে বলে, কার এত বড় সাহস যে কিনা আমাদের পরিস্থানে যুদ্ধ ঘোষণা করে?
সেই কালো ছায়াগুলো বলে তার নাম হচ্ছে জালকান। সে অনেক শক্তিশালী একটা খারাপ জিন। জালকান এমন একটা জিন যে কিনা বাতাস, পানি আর আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। সে তার শক্তির মাধ্যমে আর অনেক খারাপ জিনকে একত্রিত করে আমাদের পরিস্থানে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে জালকানের বাবাকে মহারাজ আজরাইল খান একটা সময় হত্যা করেছিলেন, কারণ তার বাবা ছিল অনেক খারাপ একটা জিন যে মানুষদের উপরে অনেক অত্যাচার করত। এই কারণেই মহারাজ তাকে হত্যা করেছিলেন। আর আজকে তার ছেলে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই পরিস্থানে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের পরিস্থান এখন তার দখলে। মহারাজকে সে বন্দী করেছে। আমরা কোনোভাবেই প্রাণ বাঁচিয়ে আপনাকে এই সংবাদটা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। তখন ময়নাপুরী বলে, আমি এখনই যাব আর তার সাথে যুদ্ধ করব। কালো ছায়াগুলো বলে, আপনি তার সাথে যুদ্ধ করতে পারবেন না, কারণ সেই জিনটা আপনার থেকে অনেক শক্তিশালী। কিন্তু একটা উপায় আছে। রাজকন্যা তখন বলে, কি উপায়? কি করলে আমার বাবাকে সেই খারাপ জিনের হাত থেকে বাঁচাতে পারবো? কি করলে আবারও পরিস্থানকে আমি মুক্ত করতে পারবো? কালো ছায়াগুলো বলে, আমি একটা জায়গা চিনি। সে জায়গার মাঝে একটা জাদুকরি পুকুর আছে, যে পুকুরে নীল রঙের পদ্ম ফুল ফোটে। আপনি যদি সেই নীল পদ্ম খেতে পারেন তাহলে আপনার ভিতরে অনেক শক্তি চলে আসবে। ঠিক তখন আপনি সেই জালকানের সাথে যুদ্ধ করে তাকে অনায়াসে হারাতে পারবেন। আমি যাব সেখানে আর পদ্ম ফুল উদ্ধার করব। ঠিক তখনই কালো ছায়াগুলো বলে, কিন্তু সেই পদ্ম ফুল আনার জন্য কোনো জিন বা পরী সেই স্থানে যেতে পারবে না। সেখানে কোনো জিন পরী প্রবেশ করতে পারবে না। সেখানে যেতে হবে সাধারণ কোনো মানুষের। কিন্তু কোনো মানুষ যদি সেখানে চলে যায় আর সেই পদ্ম ফুল উদ্ধার করতে চায়, তাহলে তাকে তার জীবনের সব থেকে দামি কিছু আল্লাহর রাস্তায় সেখানে কোরবানি করতে হবে। তার কোরবানি কবুল হলেই সেই পদ্ম ফুল পানিতে ফুটে উঠবে। ময়নাপুরী বলে, এখন আমরা কি করব? আমরা সকলেই তো জিন, আমরা সেখানে কিভাবে যাব? আমি তখন ময়নাপুরীকে বলি, আমরা সকলেই কিন্তু জিন না, আমি মানুষ, আমি সেখানে যাব। ময়নাপুরী বলে, কিন্তু তুমি সেখানে গেলে তোমার বিপদ হবে, তুমি শুনতে পাওনি? সেখানে গেলে তোমাকে কিছু না কিছু কোরবানি করতে হবে, তারপর সেই পদ্ম ফুল নিয়ে আসতে পারবে। আমি চাই না তোমার জীবন ঝুঁকিতে ফেলতে, তোমাকে আমি সেখানে যেতে দেব না। আমি তখন ময়নাপুরীকে বলি, দেখুন, আমি আপনার বাবাকে নিজের বাবার মতো ভাবি। আমার এই পৃথিবীতে কেউ ছিল না, এখন আপন বলতে একমাত্র আপনি আর আপনার বাবা। সে আমার কত সাহায্য করেছেন। আমি না হয় তার জন্য এটুকু করি, দয়া করে আপনি তো আমাকে অনুমতি দিন, আমি সেখানে যেতে চাই। ময়নাপুরী বলে, ঠিক আছে, কিন্তু আপনি নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি দেখেন অনেক সমস্যা হচ্ছে কিংবা আপনার ভয় লাগছে, আপনি ফিরে আসবেন। আমি বলে, আপনি চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এখন বলেন সেখানে যাওয়ার রাস্তাটা কি? তখন সেই দুটি কালো ছায়া আমাকে বলে সেখানে কিভাবে যেতে হবে। তারা আমাকে বলে, সেই কালো ছায়া দুটি বলে, আমি আপনাকে আমাদের শক্তির মাধ্যমে সেই জায়গা জগতে পাঠিয়ে দিতে পারি। আপনার হাতে থাকবে শুধুমাত্র 30 মিনিট। যা করার আপনাকে এই 30 মিনিটের ভেতরেই করতে হবে। এখন আপনি আপনার চোখ দুটো বন্ধ করে ফেলেন আর আপনাদের শক্তির মাধ্যমে আপনাকে সেই জগতে পাঠিয়ে দেই। 2 মিনিট পর আপনি চোখ খোলার পর আপনি দেখতে পারবেন যে আপনি সেই জগতে চলে গেছেন। আমি সেই কালো ছায়াদের কথা মতো আমার চোখ বন্ধ করে ফেলি। তারা তাদের শক্তির মাধ্যমে আমাকে সেই অদ্ভুত জাদুকরি জগতে পাঠিয়ে দেয়। ঠিক 2 মিনিট পর আমি আমার চোখ খুলি। আমি দেখতে পাই আমি একটা নদীর পাড়ে একটা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছি, তবে চারিপাশে খুবই লালচে রঙের একটা কালো দিয়ে ঘেরা। আমি সাথে সাথে আকাশের দিকে তাকাই। আমি দেখতে পাই পুরো আকাশটা রং হচ্ছে কালো, আর সেই আকাশের মাঝ বরাবর একটা সূর্য উঠে আছে, কিন্তু সূর্যের রংটা হচ্ছে লাল। এই কারণেই সে আলোটা যখন মাটিতে পড়ছে চারিপাশ এমন লাল দেখাচ্ছে। আমি সে জঙ্গলের ভিতরে প্রবেশ করে আর সামনের দিকে এগিয়ে যাই। আমি দেখতে পাই আমার দুই পাশে সারি সারি আম গাছ, কিন্তু সেসব আম গাছের ডালে অদ্ভুতভাবে কাঁঠাল ধরে ঝুলে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? আম গাছে তো আমার আমই ধরানো ছিল, কিন্তু সেখানে কাঁঠাল কিভাবে আসলো? পুকুর ঘাটে গিয়ে আমি দেখতে পাই সেই ঘাটে বসে আছে একটা মেয়ে। সে সেখানে বসে বসে সে পুকুরের পানি দিয়ে গোসল করছে, কিন্তু এটা কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল একটা জলপরী। আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম। আমি ভাবছিলাম এখান থেকে চলে যাব নাকি অপেক্ষা করব। ঠিক তখনই জলপরীটা আমার দিকে না তাকিয়েও আমাকে বলতে শুরু করে, আপনি যে আমার পেছনে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর আপনি এখানে আসার সাথে সাথেই আমি বুঝতে পেরে গেছি আপনাকে কি পাঠিয়েছে, সেটাও আমি জানি। কি লাগবে? নীলপদ্ম। আসুন, নীলপদ্ম ফুল এই পুকুর পাড়ে পেয়ে যাবেন, নিয়ে যান। এটা বলে সেই জলপরীটা আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখি সেই জলপরীটার শরীরের অর্ধেক অংশ মানুষের মতো আর বাকি অর্ধেক অংশ মাছের মতো। তার চোখগুলো খুবই অদ্ভুত। সে তখন মায়ার জাদু আমার উপর চালাতে শুরু করে। সে আমাকে বলে, আমার কাছে এসো, দেখো আমি দেখতে কত সুন্দর, আমার রূপে তোমাকে ডুবিয়ে মারবো, আসো আসো। আমার উপর তার মায়ার জাদু চালাচ্ছিল আর আমিও সে জাদুতে পা দিচ্ছিলাম।
আমি সেই জলপরীটার কাছে যাই, সে আমাকে বলে এখানে বসো। আমি তার সাথে সেই পুকুরের পানিতে পা দিয়ে বসে পড়ি। জলপরীটা আমাকে বলে, কি হলো, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি কত সুন্দর দেখো, আমার রূপ দেখে তোমার কি ইচ্ছে করছে কিছু? আমি জানি না, তাকে বলি আপনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। তখন সে জলপরীটা আমাকে জড়িয়ে ধরে আর পুরো শরীরে এসে চুমু দিতে শুরু করে। আমি যখন তার মায়ের জাদুতে বিভোর ছিলাম, ঠিক তখনই আমার চোখের মাঝে ময়নাপরীর চেহারাটা ভেসে ওঠে। আমি সাথে সাথে সে জলপরীটাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই আর তাকে বলি, দেখুন, আমি আপনার মায়ে পড়ে গিয়েছি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। জলপরীটা বলে, কেন? আমাকে ভালোবাসা যায় না? তুমি আমাকে ভালোবাসলে তুমি যা চাইবে আমি সব কিছু দেব, তুমি আমার সাথে জগতে থাকতে পারবে। আমি বলি, দয়া করে আমাকে নীলপদ্ম ফুল আমার হাতে তুলে দেন, আমি এখান থেকে চলে যেতে চাই, ওইদিকে আমার কাছের মানুষ অনেক বড় বিপদে আছে। তখন সে জলপরীটা বলে, আগে বলো তুমি আমাকে ভালোবাসবে না কেন? আমি বলি, আমি অন্য আরেকজনকে ভালোবাসি, সে আমার জন্য অনেক কিছু করেছে, আমি তাকে ঠকাতে পারবো না, দয়া করে আপনি সেই নীলপদ্ম আমাকে দেন। তখন সেই জলপরীটা আমাকে বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে আমার জগতে থাকতে পারবে না, তাহলে আর কি করার? তবে সেই নীলপদ্ম নিতে হলে তোমার কাছ থেকে সব থেকে কিছু এখানে কোরবানি করতে হবে, কাছের কিছু। তাও আমার কি কোরবানি করতে হবে যদি একটু বলে দিতে তাহলে অনেক ভালো হতো। তখন সেই জলপরীটা বলে, এমন কিছু যেটা তুমি জীবনে প্রথমবারের মতো পেয়েছ, যেটাকে তুমি আর কখনো হারাতে চাও না। সেই ভালোবাসার জিনিসটা যদি তুমি কোরবানি করো, তাহলে একমাত্রই এই পুকুরের মাঝে ফুটে উঠবে সেই নীলপদ্ম, যে নীলপদ্মের মাঝে আছে অসীম শক্তি। এখন তুমি ভেবে দেখো তুমি কি কোরবানি করতে চাও, কি কোরবানি করতে চাও? আমি তখন সেই জলপরীটাকে বলি, আমি আমার চোখের দৃষ্টি কোরবানি করতে চাই। তখন জলপরী বলে, কি বলছো? যা বলছো ভেবে বলছো তো? আমি বলি, হ্যাঁ, আমি ভেবেই বলছি। কিছুদিন আগেই আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি, আর আমি কখনো চাই না যে এই চোখের দৃষ্টি চলে যাক, কারণ আমি এটা কখনোই চাইতাম না। কিন্তু এখন এটা আমার আর কোনো রাস্তা নেই ছাড়া। আমি আমার ভালোবাসার চোখের দৃষ্টি এই পুকুরের মাঝে কোরবানি করছি, দয়া করে সেই নীলপদ্ম আমাকে দিয়ে দেন। জলপরী বলে, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভালোবাসার একটা জিনিস এখানে কোরবানি করতে চাইছো, তাহলে তাই হোক। এটা বলে সেই জলপরীটা পানির ভেতরে ডুব দেয় আর নিচ থেকে উঠে আসে একটা নীলপদ্ম ফুল। সেই জলপরীর ওই পদ্ম ফুল নিয়ে আমার কাছে আসে, আমাকে বলে, তুমি আর একটিবার ভেবে দেখো, কারণ তুমি যদি এবার অন্ধ হয়ে যাও, তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষের বাবা স্বয়ং মহারাজ আজরাইল খানও তোমাকে আর চোখের দৃষ্টি দান করতে পারবে না। এটার কখনোই সম্ভব হবে না, তোমার সারা জীবনই অন্ধ হয়েই থাকতে হবে। আমি বলি, ঠিক আছে, আমি রাজি আছি, তারপরেও সেই নীলপদ্মটা আমার চাই। তখন সেই জলপরীটা আমাকে বলে, তুমি সাধারণ একটা জিনিসের জন্য নিজের চোখের দৃষ্টি দান করতে চাইছো, তুমি আসলে একটা বোকা। আমি তখন সেই জলপরীটাকে বলি, এই চোখের দৃষ্টি আমি তাদের জন্যই পেয়েছি, আর এখন তাদের জন্যই কোরবানি করতে হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই। জলপরীটা বলে, ঠিক আছে, তাহলে তাই হোক, তুমি যেহেতু এটা চাইছো, তাহলে আর আমরা কি করার? আমি শুধু তোমাকে বোঝাতে পারতাম, আমি তাই করেছি। সাথে সাথেই সেই নীলপদ্ম আমার হাতে তুলে দেয়। নীলপদ্মটা আমি হাতে নেওয়ার সাথে সাথেই চারিপাশ আমার অন্ধকার হয়ে আসে। আমি বুঝতে পারি আমি আমার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পরেই আমি আবারও অন্ধ হয়ে যাই। আমি আর কিছুই দেখতে পারছিলাম না, শুধু কালো অন্ধকার। জলপরীটা বলে, তুমি ভয় পেও না, তুমি এখানে দাঁড়াও, আর কিছুক্ষণ পরে তুমি এই জগৎ থেকে আবারও তোমার জগতে চলে যেতে পারবে, কারণ 30 মিনিট হতে এখনও 2 মিনিট সময় আছে। আমি 2 মিনিট সেখানে বসে পড়ি। জলপরীটা আমার কাছে এসে বলে, আমি তোমার মতো মানুষ আর কখনো দেখিনি, তুমি চাইলে এই নীলপদ্ম ফুল নিজের জন্য নিতে পারতে, এটাতে তুমি অসীম শক্তি অর্জন করতে পারতে, কিন্তু তুমি একটা জিনের জন্য এত কিছু করছো। আমি বলি, দেখুন, আমি ময়নাপরীকে অনেক ভালোবাসি, আর তার বাবা আমার জন্য অনেক কিছু করেছে। তাছাড়া এই পৃথিবীতে এখন আমার আপন বলতে কেউ নেই, শুধু তারা দুজনই আছে। তাদের জন্য আমি যদি কিছু করতে পারি, তাহলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। সময় শেষ হয়ে আসে। জলপরী আমাকে বলে, আর মাত্র 10 সেকেন্ড আছে, তারপর তুমি চলে যাবে, কিন্তু আমি তোমাকে অনেক মিস করব। তুমি আসলে একটা সৎ ব্যক্তি, যে কিনা আমার মায়ার জাদুতেও বিভোর হওনি, বরঞ্চ প্রত্যাখ্যান করেছ। তুমি জানো, তোমার আগে এখানে অনেক মানুষ এসেছিল, কিন্তু কেউ আমার মায়ার জাদুর হাত থেকে বাঁচতে পারেনি। সবাইকে আমি মায়াতে ফেলে এই পুকুরের মাঝে ডুবিয়ে হত্যা করেছি। আমি ভেবেছিলাম তোমাকে আমি মেরে ফেলবো, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার মায়ার জাদু কাটতে সক্ষম হয়েছ। আমি দোয়া করি তোমাদের ভালোবাসা চির অমর হয়ে থাকুক। কিছুক্ষণ পর আমি আবিষ্কার করি, এখন আর আমি আগের জগতে ফিরে এসেছি। তুমি তো সত্যি নীলপদ্ম নিয়ে এসছো, কই দাও আমার কাছে। আমি তখন তাকে বলি, এই নাও ধরো। ময়নাপরী আমাকে বলে,
আমি তো এই পাশে দাঁড়িয়ে আছি, তুমি ওই পাশে কাকে ফুল দিতে চাইছো? তার মানে তুমি কি আবার অন্ধ হয়ে গেছো? আমি তখন ময়নাপরীকে সব কিছু খুলে বলি, যা যা ঘটেছিল সেই জাদুর জগতে। সবটা শুনে ময়নাপরী কান্না করতে করতে মাটিতে বসে পড়ে আর আমাকে বলে, তার মানে তুমি আর কখনো চোখে দেখতে পারবে না? তুমি আমার জন্য, আমার বাবার জন্য নিজের চোখের দৃষ্টি এভাবে কোরবানি করলে? আমি তখন ময়নাপরীকে বলি, এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদের এখন শক্ত হতে হবে, তোমাকে এখন যুদ্ধ করতে হবে, সেই জালকানের হাত থেকে তোমার বাবাকে রক্ষা করতে হবে, নয়তো সেই জালকান তোমার বাবার সাথে পরিস্থানের সকল পরিজিনদের হত্যা করবে। আর আমি এটা কখনোই চাইবো না, তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে আমার এই কোরবানি বৃথা হয়ে যাবে। তাই বলছি, তোমার ভেঙে পড়লে চলবে না, এই ধরো, এই নীলপদ্ম ফুলটা তুমি খেয়ে নাও। ময়নাপরী নিজেকে সামলিয়ে দাঁড়ায়, তারপর আমার হাত থেকে সেই নীলপদ্ম ফুলটা নিয়ে সে খেয়ে ফেলে। তারপর আমাকে বলে, এই ফুলটা খাওয়ার পর আমি অনুভব করতে পারছি আমার শক্তি এখন অনেক গুণ বেড়ে গেছে। আমি বলি, যাও তবে সেই জালকান নামক শয়তান কাফের জিনকে তুমি তার উপযুক্ত শাস্তি দান করো। তারপর ময়নাপরী সে কালো ছায়া দুটিকে বলে, তোমরা আর তোমার কোথাও যাবে না, ওর সাথেই থাকবে, ওর যেন কোনো সমস্যা না হয়, তোমরা এটা দেখে রাখবে। এটা বলে ময়নাপরী পরিস্থানের দিকে রওনা করে। ময়নাপরী চলে যাওয়ার পর সে কালো ছায়া দুটি আমার কাছে এসে বলে, আমরা এর আগে অনেক মানুষ দেখেছি, আমরা তো ভাবতাম মানুষরা লোভী, তারা শুধু জিনপরীদের সাথে সম্পর্ক গড়ে ওঠে এই কারণেই যে তাদেরকে দিয়ে তারা কোনো স্বার্থ হাসিল করতে পারে। এমনও মানুষ আছে যারা কিনা জিনপরীদের বোতলের মাঝে বন্দি করে রাখে আর নিজেদের কাজে ব্যবহার করে, কিন্তু এই প্রথম আমি কোনো মানুষকে দেখেছি যে কিনা আমাদের জন্য এত কিছু করছে। তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমি তখন সে কালো ছায়া দুটিকে বলি, দেখুন, আল্লাহ পাক সকলের জন্য কিছু না কিছু সাহায্য করে, আর সেই সাহায্যটা কারোর মাধ্যম করে। ধরে নিন আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাদের সাহায্য করতে চেয়েছে, তাই সাহায্য করেছে। তারা বলে, আসলে আপনি মহান। রাত শেষ হওয়ার কিছুক্ষণ আগে ময়নাপরী আমার কাছে আসে। আমার কাছে এসে বলে, আমি সেই জালকানকে হারিয়ে দিয়েছি, সে আমার সামনে দাঁড়াতেই পারিনি, সে আমার শক্তির কাছে হার মেনেছে। আমি আমার পরিস্থানকে আবারও মুক্ত করেছি, আমি আমার বাবাকে মুক্ত করেছি। দেখো জয়, তোমার সাথে দেখা করার জন্য আমার বাবা এসেছে। মহারাজ আজরাইল খান আমার কাছে এসে বলে, জয় বাবা, তুমি আমাদের জন্য তোমার চোখের দৃষ্টি আবারও হারিয়ে ফেললে, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আপনি এভাবে বলবেন না, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, এটা নিয়ে এত ভেঙে পড়ার কিচ্ছু নেই। আমি তো ছোট থেকে অন্ধ, আর এখন অন্ধ হওয়াতে আমার কোনো আপত্তি নেই। আমার জন্য অন্ধকারের জগৎটাই সব থেকে ভালো। তুমি আমাদের জন্য যা করলে, আমরা কখনোই তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তখন ময়নাপরী তার বাবাকে বলে, বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আজকে একটি কথা বলতে চাই। কি কথা মা? ময়নাপরী বলে, আমি জয়কে ভালোবেসে ফেলেছি, সে আমাদের জন্য কত কিছু করেছে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ের পর আমি তার সাথে সারা জীবন থাকতে চাই, আমি চাই তাকে সেবা করতে সারা জীবন, আমি তার পাশাপাশি থাকতে চাই। মহারাজ আজরাইল খান এই কথা শুনে বলে, আমি প্রস্তাবটা মেনে নিলাম, আমি অনেক খুশি যে তুমি সঠিক একটা মানুষের হাত ধরেছ, সে অনেক ভালো, জয়কে আমার অনেক পছন্দ। কিন্তু শুধু তোমার আর আমার পছন্দ কি সবকিছু হবে? জয় কি তোমাকে পছন্দ করে কিনা, সে কি তোমাকে বিয়ে করতে চায় কিনা, এটা তো জানা দরকার, তাই না? তখন ময়নাপরী আমার কাছে এসে বলে, জয়, তুমি কি আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে একটা সুযোগ দাও তোমাকে সেবা করার জন্য। আমি কান্না করে দিই, আমি বলি, মনে মনে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। বলতে পারিনি কারণ আমার একটা অজানা ভয়ের জেগে উঠেছিল। আমি ভেবেছিলাম তুমি যদি আমার ভালোবাসার প্রস্তাবটা প্রত্যাখ্যান করো তাহলে আমাকে তুমি তোমার জীবনসাথী হিসেবে না চাও, এই কারণে কখনোই তোমাকে বলতে পারিনি, কিন্তু আমিও তোমাকে অনেক ভালোবাসি। তখন মহারাজ আজরাইল খান বলে, বিয়ের পর তোমরা দুজন আমাদের পরিস্থানে থাকতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। তখন আমি মহারাজকে বলি, মাফ করবেন মহারাজ, কিন্তু আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, আমি চাই মরার আগ পর্যন্ত আমি পৃথিবীর বুকে বেঁচে থাকি, এতে যদি ময়নাপরীর কোনো আপত্তি না থাকে তাহলেই। ময়নাপরী বলে, বিয়ের পর তুমি আমার স্বামী, আর স্বামীর কথা শোনা আমার তো ধর্ম, আমি আমার ধর্ম পালন করতে সব কিছু করতে পারবো, তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, যে অবস্থায় রাখবে আমি সে অবস্থাতেই থাকবো। ময়নাপরী মহারাজ আজরাইল খানকে বলে, বাবা, সে তো ঠিকই বলেছে, বিয়ের পর একটি মেয়ের আসল ঠিকানা তার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই, তবে তুমি মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসবে, আর যদি আমার স্বামী অনুমতি দেয় তাহলে আমি মাঝে মাঝে আবারও পরিস্থানে তোমার সাথে দেখা করতে আসবো। মহারাজ আজরাইল খান বলে, ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করতে পারো, তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তার বেশ কিছুদিন পর আমাদের বিয়ের আয়োজন শুরু করা হয়। আমাদের বিয়েটাও একইভাবে হয়েছিল যেমনটা আমি সেদিন ওই বাঁশবাগানের মাঝে ওই পরী আর ওই জিনের বিয়ে দেখেছিলাম।
আমি তো দেখতে পাইনি, কিন্তু ময়নাপুরি আমাকে বলেছিল আমাদের বিয়েটাও একইভাবে হয়েছিল। বিয়ের পর ময়নাপুরি আর আমি থাকি। দিনের বেলা আমি অন্ধ হওয়ার পরেও সে জাদুর হাড়ির মাধ্যমে মিষ্টি তৈরি করতে সক্ষম ছিলাম। আমি সারাদিন মিষ্টি তৈরি করতাম আর ময়নাপুরি লোকজনের কাছে সেই মিষ্টিগুলো বিক্রি করত। সারাদিন আমাদের ভালোই কাটতো। আমরা আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করি। রাত হলে সেই দোকানের মাঝে ঘুমিয়ে পড়ি। এভাবে আমাদের সংসার জীবনটা অনেক ভালো কাটছিল। কিছুদিন পর ময়নাপুরি আমার কাছে এসে বলে, আমি গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান, আমি মা হতে চলেছি। এটা শুনে তো আমি অনেক খুশি হই। ময়নাপুরি বলে, আমি এই খুশি সংবাদ আমার বাবাকে পাঠিয়ে দিয়েছি। আজ রাতে বাবা আমাদের সাথে দেখা করতে আসবে। গভীর রাতে মহারাজ আজরাইল খান ও তার সাথীরা আমাদের সেই ছোট্ট দোকানটার ভিতরে আসে আর আমার কাছে এসে বলে, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তুমি বাবা হতে চলেছ। আমি বলি, আপনাকে অনেক অভিনন্দন, আল্লাহ তাআলার দয়ায় আপনিও নানা হতে চলেছেন। তখন মহারাজ আজরাইল খান বলে, আমি কিছুদিন পর আমার মেয়েকে আবারও পরিস্থানে নিয়ে যেতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমি বলি, কিছুদিন পরে কেন, আজই নিয়ে চলে যান, আমার কোনো আপত্তি নেই। মহারাজ আজরাইল খান বলে, না, এখন নিয়ে যেতে পারবো না, কারণ পরিস্থানে আমি থাকবো না। আমি একটা কাজে বাইরে যাব। আমি 3 দিন পর সেখান থেকে ফিরে আসবো। তারপরে যাওয়ার পথে আমার মেয়েকে নিয়ে যাব। কিন্তু সেই 3 দিন আমার মেয়েকে দেখে শুনে রাখার জন্য পৃথিবীতে আমি 2টি পরীকে তোমার কাছে দিয়ে যাব। সে পরীরা আমার মেয়ের সেবাদান করবে। তুমি তো অন্ধ মানুষ, তাই তুমি তাকে সেবা করতে পারবে না, আর এখন তার সেবাটা অনেক দরকার। আমি বলি, ঠিক আছে। মহারাজ আজরাইল খান তার বহর থেকে 2টি সুন্দরী পরীকে আমার স্ত্রী ময়নাপুরীর সেবা করার জন্য আমাদের কাছে দিয়ে যায়। তারপর সে রওনা করে আবারও পরিস্থানের দিকে। সেই পরী 2টি আমার কাছে এসে বলে, আমরা আপনাদের সেবা করতে পারবো, আমাদের জীবন ধন্য, কারণ আপনি তো সেই, তাই না, যে কিনা শয়তানের জারখানের হাত থেকে আমাদের পরিস্থান রক্ষা করার জন্য এত বড় কুরবানি দিয়েছেন। আপনি জানেন, আপনার কথা পরিস্থানের সবাই বলাবলি করে। আমাদের খুব ইচ্ছা ছিল যে আপনাকে দেখব। রাজকন্যা, আপনি চিন্তা করবেন না, আপনার এই 3 দিনে কোনো সমস্যা হবে না। আমরা 2 বোন আপনার পাশে সবসময় থাকব। দেখতে দেখতে 3টা দিন পার হয়ে যায়। মহারাজ আজরাইল খান আমার কাছে এসে বলে, এখন তো রাজকন্যাকে নিয়ে আমাদের পরিস্থানে যেতে হবে, তুমি চাইলে তুমিও আসতে পারো। রাজকন্যা আমার কাছে এসে বলে, চলো না যাই, তুমি আসলে অনেক ভালো লাগবে, আমি অনেক সাহস পাবো। আমি বলি, দেখো, এখন তোমার যাওয়ার সময়। আমি আসবো যেদিন আমাদের সন্তানের পৃথিবীতে আসবে, সেদিন আমি আবারও পরিস্থানে আসবো। সেদিন তুমি তোমার লোকদেরকে পাঠিয়ে দিও, আমি চলে আসবো। কিন্তু এখন আমি আসতে পারবো না। এখন গেলে আশেপাশের সকল জিনপরীর অনেক খারাপ চোখে দেখবে, ভাববে আমি একজন অসহায়, তোমাদের উপর নির্ভরশীল, তাই আমি আসতে চাইছি না। এতদিনে তো তুমি আমাকে যথেষ্ট চিনেছ। আমার বিশ্বাস তুমি আমার কথার সম্মান রাখবে। ময়নাপুরী তখন তার বাবাকে বলে, বাবা, সে আসবে না, শুধু শুধু অনুরোধ করে কোনো লাভ নেই, তোমার জামা অনেক জেদি, সময় মতোই চলে আসবে সে, চলো আমরা রওনা করি। ময়নাপুরী আমার কপালে চুমু দিয়ে বলে, তুমি কিছুদিন দেখে শুনে থাকতে পারবে তো? আমি বলি, ছোট থেকে আমি একা থেকেছি, তাছাড়া এখন আশেপাশে সবাই আমাকে চেনে, আমার জাদুর হাড়ি তো আছেই। আমি মিষ্টি তৈরি করবো আর দোকানে বিক্রি করব, মানুষ আমাকে খুব ভালোভাবেই চেনে। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমার কোনো বিপদ হবে না। তুমি কয়েকদিন সাবধানে থেকো, আমাদের সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি আসলাম। ঠিক আছে, তুমি এসো। মহারাজ আজরাইল খান চলে যাওয়ার আগে বলে, আমি তো চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, কিন্তু তোমার দেখাশোনার জন্য আমি চারপাশে 4টি জিনকে পাহারা দিয়ে যাচ্ছি, যেন লোভী কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে না পারে। আমি জানি মানুষদের ভিতরে যেমন তোমার মতো ভালো মানুষ আছে, তেমনি আবারও খারাপ মানুষ আছে, যারা কিনা লোভের জন্য যে কোনো কিছু করতে পারে। তারা তোমাকে হত্যাও করতে পারে টাকার জন্য। তাই আমি তোমার পাহারার জন্য 4টি জিনকে তোমার চারিপাশে রেখে যাচ্ছি। আমি তখন মহারাজ আজরাইল খানকে বলি, বাবা, এটার কি দরকার? আমি তো আগেও একা থেকেছি, রাস্তায় গাছের নিচে, তখন তো কেউ আমার কোনো ক্ষতি করেনি। তখন মহারাজ আজরাইল খান আমাকে বলে, বাবাজি, তখন তো তোমার কাছে টাকা পয়সা ছিল না, কোনো দোকান ছিল না, কিন্তু এখন তোমার কাছে সব কিছু আছে, দোকান আছে, তাই তোমার শত্রু অনেক বেশি। যে কোনো সময় যে কেউ তোমার উপর হামলা করতে পারে, তাই ভাবতে পারো তুমি একটা অন্ধ মানুষ, তাই তারা তোমাকে হত্যা করে তোমার টাকা পয়সা নিতে চাইবে। এর কারণেই আমার 4 জন সাথীকে তোমার চারপাশে পাহারার জন্য রেখে যাচ্ছে, এটা নিয়ে তুমি আর কোনো দ্বিমত করো না। আমি বলি, ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন। ময়নাপুরী আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। ময়নাপুরী চলে যাওয়ার পর এখন আমাকে একা একাই সব কিছু করতে হয়। তাকে আমি অনেক মিস করছিলাম। ময়নাপুরী যখন আমার পাশে থাকতো, সময় যে কোনো ফাঁকে চলে যেত, আমি বুঝতেই পারতাম না। সে আমাকে বুঝতে দিত না যে আমি অন্ধ। সে সবসময় আমার সেবা করত,
আমার সাথে কথা বলতো, আমাকে দেখে শুনে রাখতো, কিন্তু আমি বুঝতে পারি যে আমার আশেপাশে কিছু জিন ঘোরাফেরা করে। তারা যথেষ্ট পরিমাণ আমাকে সাহায্য করে, তারপরেও আমি ময়নাপরীকে সবসময় মিস করি। একদিন রাতে আমি দোকানের ভিতর ঘুমিয়েছিলাম। মাঝরাতে আমি লক্ষ্য করি কিছু লোক আমার দোকান ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি তখন তাদেরকে বলি, এই কে আপনারা, কে? কিন্তু কেউ কোনো কথা বলে না। জোরে জোরে আমার দোকানের বাইরের অংশটা ভেঙে ফেলে, তারপর আমার দোকানের ভিতরে প্রবেশ করে। তারা বোধহয় 3 জন চোর ছিল। সেই 3 জন চোর আমার কাছে এসে বলে, টাকা পয়সা কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল, নয়তো তোকে কিন্তু মেরে ফেলবো, জলদি বল। আমি বলি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তারা বলে, সারাদিন এত টাকার মিষ্টি বিক্রি করলি, আমরা তো দূর থেকে সবকিছু দেখেছি, এখনো বলছি কোথায় আছে বল, নয়তো এখানেই মেরে ফেলবো। আমি তখন সেই চোরগুলোকে বলি, তোমাদের ভালো চাইলে এখান থেকে চলে যাও, নয়তো তোমরা তোমাদের জীবন হারাবে। তখন আমার কথা শুনে সেই চোরগুলো হাসতে শুরু করে, আর হাসতে হাসতে বলে, তোর মতো একটা অন্ধ লোক আমাদেরকে মারবে? আমি বলি, তোমাদের ভালোর জন্য বলছি, পরে বলো না যে আমি তোমাদেরকে সতর্ক করিনি। আমার কথা শুনে সেই 3 জন চোর হাসতে শুরু করে। তাদের 3 জনের ভিতরে একজন আমার কাছে এসে আমাকে জোরে একটা চড় মারে। আমি মাটিতে পড়ে যাই। ঠিক তখনই সেই 4 জন পাহাড়ে থাকা জিন আমার ঘরের ভিতরে প্রবেশ করে, আর আমার ভেতরে প্রবেশ করে তারাও। আমার ভেতর থেকে সেই 3 জন চোরকে সেই 4 জন জিন আক্রমণ করে। সেই 3 জন চোর আমার সাথে পেরিয়ে উঠছিল না। তারা বুঝতে পারছিল না যে একজন অন্ধ ছেলে কি করে তাদেরকে এভাবে মারছে। কিন্তু তারা তো আর জানে না আমার ভেতরে এখন 4টি জিন প্রবেশ করেছে, যারা কিনা তাদেরকে এভাবে মারছে। আমার হাতে মার খেয়ে সেই চোরগুলো সেখান থেকে পালিয়ে যায়। চোরগুলো পালিয়ে যাওয়ার পর আমি সেই 4 জন জিনকে বলি, এখন আমার ভেতর থেকে বের হয়ে আসেন। তারা বের হয়ে আসে। আমি বলি, একটু কষ্ট করে আমার দোকানটা আবার ঠিক করে দেবেন? আমি তো অন্ধ, তাই এই ভাঙা দোকানটা ঠিক করতে পারবো তো? তখন সেই 4 জন জিন বলে, আমরা যে মুক্তভাবে এভাবে ঘোরাফেরা করছি সেটা আপনারই জন্য। আপনি যদি সেই শয়তান জালখানকে হারানোর জন্য আপনার চোখের দৃষ্টি কোরবানি না করতেন, তাহলে আমরা এভাবে মুক্তভাবে ঘুরতে পারতাম না। আর আপনি আমাদেরকে শুধু এতটুকু কাজ করতে বলেছেন, তা আবার অনুরোধ করে। আপনার অনুরোধ করতে হবে না, আমরা সবসময় আপনার পাশে আছি। আমরা এখনই আপনার ভাঙা দোকানে আবারও আগের মতো ঠিক করে দিচ্ছি। এটা বলে সেই জিনগুলো আমার ভাঙা দোকানটা আবারও আগের মতো করে দেয়। এভাবে বেশ কিছু মাস কেটে যায়। একদিন রাতে সেই 4 জন জিন আমার কাছে এসে বলে, আপনাকে অনেক অনেক অভিনন্দন, দাঁড়ান, আগে আপনাকে মিষ্টি মুখ করাই। সেই 4 জন জিন আমার দোকান থেকে একটা মিষ্টি নিয়ে আমাকে বলে, এই মিষ্টিটা খান। আমি বলি, এটা কিসের মিষ্টি? আরে কেন আমাকে মিষ্টি মুখ করাচ্ছেন? তখন সেই 4 জন জিন বলে, কারণ আজকে আপনার কন্যা সন্তান হয়েছে। রাজকন্যা একটি চাঁদের মতো ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দিয়েছে। আপনার বাবা মা হয়েছেন আপনারা। রাজকন্যা বলেছে, আগামীকালের জন্য আপনাকে পরিস্থানে নিয়ে যাই। আমি বলি, ঠিক আছে, আগামীকাল আমি যাব, কারণ আমার মেয়েকে আমি দেখতে না পারলে কি হয়েছে, তাকে আমি ছুঁতে তো পারবো। তার ছোট ছোট হাত আমি আমার হাতে রেখে দেব, তাকে আদর করব। আমি আমার মেয়ের কাছে যেতে চাই। তোমরা দয়া করে আগামীকালই আমাকে নিয়ে যাও। তারা বলে, আমরা আগামীকালই যাব। সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি তখন একটা স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখেছি সেই জাদুর জগতে আমি যখন গিয়েছিলাম আর একটা জলপরীর দেখা পেয়েছিলাম, সেই জলপরীটা আজকেই আমার স্বপ্নের মাঝে আমার সাথে দেখা করতে এসেছে। সেই জলপরীটা আমাকে বলে, তুমি তোমার জীবনে অনেক ভালো কাজ করেছো, তুমি অনেকের উপকার করেছো, তাই উপরওয়ালা তোমাকে একটা পুরস্কার দেবে। তুমি আগামীকাল সেই পুরস্কার তোমার কাছে পেয়ে যাবে। এটা বলেই সেই জলপরীটা আবার আমার স্বপ্নের মাঝে অদৃশ্য হয়ে যায়। আমি ঘুম থেকে জেগে উঠে আর ভাবতে থাকি, এটা কি সত্যি নাকি একটা স্বপ্ন ছিল, নাকি আসলে স্বপ্নের মাঝে সেই জলপরীটা আমাকে কোনো সংবাদ দিতে এসেছিল। 4 জন জিন আমাকে নিয়ে রওনা করে পরিস্থানের দিকে। পরিস্থানে আসার পর তারা আমাকে বলে, আসুন, এখনই নিয়ে যাচ্ছে আপনার কন্যা সন্তানের কাছে। তারা আমাকে সেই প্রাসাদে নিয়ে যায়, যেখানে একটা সময় ময়নাপুরী আমাকে নিয়ে এসেছিল। তারা আমাকে ময়নাপুরীর কক্ষে নিয়ে যায়। ময়নাপুরী আমাকে দেখে অনেক খুশি হয়, আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি জানো তুমি বাবা হয়েছ, আমাদের চাঁদের মতো একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। এসো, এখনই নিয়ে যাচ্ছি তোমাকে আমাদের মেয়ের কাছে। ময়নাপুরী আমাকে নিয়ে আমাদের মেয়ের কাছে যার বলে, এই যে তোমার মেয়ে, ধরো কোলে নাও। সে আমার কোলে উঠে আমার মেয়েকে উঠিয়ে দেয়। আমি আমার ছোট্ট সোনামণিকে কোলে নিয়ে আদর করতে শুরু করি। আমি তাকে অনেক চুমু দিই। ঠিক তখনই আমার ছোট্ট সোনামণির তার 2টা হাত আমার চোখে স্পর্শ করে। হঠাৎ করে আমার চোখের আলো আবার ফিরে আসে। আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। আমি তো পুরোপুরি অবাক হয়ে যাই। আমার কোলে আমার সোনামণি, আমি তাকে দেখতে পাচ্ছি। আমি এই দৃশ্য দেখে কান্না করে দিই, আর কান্না করে ময়নাপুরীকে বলি, আমি আবার সব দেখতে পাচ্ছি, সত্যি আমি আবার সব দেখতে পাচ্ছি, দেখো আমি আমার সোনামণিকে দেখতে পাচ্ছি।
ময়নাপুরী বলে, এটা কি করে সম্ভব? সেই জলপরীটা তো বলেছিল তুমি আর কখনো চোখে দেখতে পারবে না, তাহলে তুমি কি করে আমার চোখে দেখতে পারছো? মহারাজ আজরাইল খান আমার কাছে আসার বলেন, আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ পাক তোমার উপর দয়া করেছে। আমি তখন তাদেরকে গতকাল রাতের সেই স্বপ্নের বিষয় জানাই। আমি বলি, স্বপ্নের মাঝে সেই জলপরীটা আমার কাছে এসেছিল, সে আমাকে বলেছে আল্লাহ পাক আমাকে একটা পুরস্কার দিতে চেয়েছে, আর সেই পুরস্কারটা আমি আজকেই পেয়ে যাব। কিন্তু আমি ভাবতে পারিনি আল্লাহ পাক যে আমাকে আবারও চোখে দেখার দৃষ্টি দান করবে। আমার মেয়ের উসিলায় আমি আবারও চোখে দেখতে পারছি। হে আমার মালিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই মনোজাতে উপরওয়ালার অনেক অনেক শুকরিয়া আদায় করি। মহারাজ আজরাইল খান বলেন, তোমার সোনামণি তোমার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। দেখো, সে তোমার জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। তার বেশ কিছুদিন পর আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আবারও পৃথিবীতে চলে আসি। আমার সোনামণি আস্তে আস্তে বড় হতে শুরু করে, কিন্তু আমি আর ময়নাপুরী বুঝতে পারি আমার সোনামণির ভিতরে কিছু অলৌকিক শক্তি আছে। আর 5টা সাধারণ বাচ্চার মতো সে না, সে অনেক কিছু দেখতে পারে, সে ভবিষ্যৎ দেখতে পারে, আরও অনেক কিছু।